জুলাই ঘোষণাপত্রে খসড়া চূড়ান্ত, 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন, জানালেন প্রেস সচিব। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু কাল, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জমা 5 শতাধিক অভিযোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি হয়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। অভ্যন্তরীণ সংকট নিরসনের পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্বের কোথাও অনির্বাচিতদের সংবিধান পরিবর্তনের নজির নেই, নতুন তত্ত্বদাতারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, বলছে বিএনপি। 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণের র্যালি শেষে তথ্য উপদেষ্টা জানান, 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ হবে। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হওয়া র্যালিটি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। কাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানানো হয়েছে। কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগম করতে চায় এনসিপি। গেল মাসে দেশ জুড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ঢাকায় বড় জমায়েত করতে যাচ্ছে দলটি। 2024-এর 3 আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেখান থেকেই নতুন বাংলাদেশের এই ইশতেহার ঘোষণা করবে তারা। এতে দেশের সব জেলা এবং উপজেলা থেকে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে কাল সূচনা বক্তব্য ও সাক্ষ্য নেওয়া শুরু হবে। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে কাল। এদিকে এখন পর্যন্ত পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। মাসউদুর রহমানের রিপোর্ট। জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় 1 বছর পর এসে হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে চলছে বিচার, তবে অনেকটাই গতিহীন। গেল 1 বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন সহ অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে প্রায় 500। এর মধ্যে শেখ হাসিনা সহ 4টি মামলার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। ওবায়দুল কাদের সহ গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ 17 নেতা সহ 10টি মামলার তদন্ত শেষের দিকে। তবে সবকিছু ছাপিয়ে রোববার শেখ হাসিনার মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে বলে জানালো প্রসিকিউশন, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন। সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রসিকিউশন প্রথমেই যে সকল সাক্ষী সরাসরি এই মামলায় ভিকটিম হয়েছেন বা প্রত্যক্ষদর্শী এবং যাদের উপরে নৃশংস নির্মম অত্যাচার পরিচালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে, তাদেরকেই আমরা প্রথম দিকে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করব বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম সাক্ষী কালকে ট্রাইব্যুনালে উপস্থাপিত হবে। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনার সকল ঠিকানাতেই ওয়ারেন্ট পাঠানো হয়েছে। যেহেতু তিনি আসেননি, তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। ওনার বাংলাদেশে যে কয়েকটি ঠিকানা আছে, প্রত্যেকটি ঠিকানায় এই মামলার সমন বা নোটিশ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করা হয়েছে। আন্তর্জাতিকভাবে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা হয়েছে।
জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকটি নিউজে ট্রাইব্যুনালে মামলা চলছে, আপনাদের মাধ্যমে কবে কোন প্রক্রিয়ায় যাচ্ছে সেগুলো সরাসরি বা রেকর্ডেডভাবে সম্প্রচার করা হচ্ছে। এ মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বদরউদ্দিন উমর, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা সহ জুলাই আন্দোলনের আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাই আন্দোলনে নিহতদের মরদেহ রায়েরবাজার গণকবর থেকে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হলে পরিবার নিজ বাড়িতে স্বজনদের দাফন করতে পারবে। এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক ছাড় দেয়া হবে না। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শনের পাশাপাশি কথা বলেন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে একরকম নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে যে বাহিনীর সদস্য জড়িত থাকুক ছাড় পাবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। মোহাম্মদপুর থেকে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়েরবাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি জানান, শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার কথা চলছে। এখানে প্রায় 114 জনের গণকবর হয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বলল যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমাতে কোনো গোপন চুক্তি করা হয়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। ওয়াশিংটনে তিনি জানান, নির্বাচিত সরকার চাইলে এই বাণিজ্য চুক্তি বাদ দিতে পারবে। আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হয় আলোচনা। একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ঢাকা ওয়াশিংটন দুপক্ষই অগ্রাধিকার দেয় জাতীয় স্বার্থ, বাণিজ্য ভারসাম্য ও নিরাপত্তার মতো বিষয়গুলো। অবশেষে বাংলাদেশি পণ্যে মার্কিন পাল্টা শুল্ক 35 থেকে কমিয়ে 20% করা হয়েছে। দর কষাকষির দফায় দফায় আলোচনায় উপস্থিত থাকা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে। কানাডা আজকেও করতে পারেনি, ভারতও করতে পারেনি। তাদের লবিস্টের কম আছে নাকি? আপনি লবিস্ট দিয়ে কি করবেন? আলোচনা করবেন? এই আলোচনা লবিস্ট দিয়ে হয় না। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যপ্রাচ্যের আমাদের একটি বন্ধু প্রতিম দেশ। শেষ আলোচনা রাউন্ড সেটা আসবার সময় আমি সে দেশে 12 ঘন্টা কাটিয়েছি এবং তারা সর্বোচ্চ পর্যায়ে আমাদের জন্য বলেছেন। আর বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আগ্রহ বোয়িং বিক্রির চেয়ে কৃষিপণ্যে বেশি। দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি করা হয়নি। নির্বাচিত সরকার এসে চাইলে এই চুক্তি বাদ দিতে পারে। যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এই চুক্তি প্রকাশ করব। আর আপনারা নিজেরাও দেখেছেন যে যদিও ঘটনাটা কিছুটা দুঃখজনক, যে চুক্তির বিষয়টা প্রকাশিত হয়ে গিয়েছে, লিক হয়ে গিয়েছিল, সেখানে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ই আসলে নেই। এবং যেগুলো দেশের স্বার্থবিরোধী ইনডাইরেক্টলি হতে পারে, সেসব জিনিস আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। শুল্ক চুক্তি নিয়ে যৌথ বিবৃতি আসতে পারে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে আরোপ করা পাল্টা শুল্ক ঘিরে স্বস্তিতে বাংলাদেশ, এগিয়ে প্রতিযোগী চীন ও ভারতের চেয়ে। এক্ষেত্রে দেশটিতে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। জানান, ক্রেতার কাছ থেকে দাম কমানোর চাপ আসলেও শক্তভাবে দর কষাকষির সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন,
সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে নজর দিতে হবে অভ্যন্তরীণ সংকট নিরসনে। রাকিব হোসেনের রিপোর্ট। মান ও ধরন ভেদে দেশে তৈরি এসব পোশাকে গড়ে 15.5% শুল্ক দিতে হয় যুক্তরাষ্ট্রে রপ্তানিতে, যা মোকাবেলা করেই বাজারটিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। রপ্তানি আরও বাড়াতে এই শুল্ক হার শূন্যের কোটায় নামানোর চেষ্টা চলছিল দীর্ঘদিন ধরে, কিন্তু এপ্রিলে সেই ঘোর কেটে গেল ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফে। এখন বাংলাদেশি পোশাকে যুক্ত হলো আরও 20% শুল্ক। তবে তা প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান বা পাকিস্তানের তুলনায় কিছুটা বেশি হলেও চীন ও ভারতের চেয়ে কম। লস দিয়ে ব্যবসা করতে চান, উদ্যোক্তারা বলছেন নতুন শুল্ক হারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় থাকলেও কোনো ক্রেতার কাছ থেকে দাম কমানোর চাপ আসতে পারে। এক্ষেত্রে শক্তভাবে দর কষাকষির সুযোগ রয়েছে। প্রচণ্ড আশঙ্কায় ছিলাম যদি আমাদের ট্যারিফ 10 থেকে 15% বেশি হয় আমাদের প্রতিযোগী দেশগুলো চাইতে, তাহলে এই কম্পিটিশনে আমরা টিকতে পারবো না। কারণ আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আমাদের ডিসঅ্যাডভান্টেজগুলো হলো আমাদের লিড টাইম অনেক বেশি, আমাদের ডিরেক্ট ভেসেল, ডিরেক্ট জাহাজ আমাদের আমেরিকাতে যায় না। আমরা আশাবাদী এই জন্য যে এই ট্যারিফ ওয়ার্ল্ড ওয়াইড হলো আমাদের যেটা এসছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের একই রকম, সুতরাং এখানে চাপিয়ে দিয়ে যে ভয়টা দেখানোর চেষ্টা করবে আমরা অন্য জায়গায় চলে যাব, সেই স্কোপটা এখানে নাই। সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে $869 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার সিংহভাগ তৈরি পোশাক। নতুন শুল্ক হারে চীন ও ভারতের তুলনায় এগিয়ে থাকায় বেড়েছে সম্ভাবনা, যা কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট নিরসনে জোর দেওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে গতি আসতে পারে অন্যান্য পণ্যের রপ্তানিতেও। রেডিমেড গার্মেন্টস বা মূল যে আমাদের রপ্তানি বা তার সাথে যদি ফুটওয়্যার ধরি, তো এইটা একটা স্বস্তির জায়গায় এর ফলে আসলো এবং এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক। গ্যাস সিচুয়েশন, ইলেকট্রিসিটি সিচুয়েশন, হাই ইন্টারেস্ট রেট, পোর্টের ইনএফিসিয়েন্সি, প্রতিনিয়ত কস্ট অফ ডুইং বিজনেস বাড়া, এইগুলো যদি সবগুলো একসাথে অ্যাড্রেস না করা যায়, তাহলে আপনি ট্যারিফ যদি আপনার 10% করে, তাও তো ব্যবসা বাড়বে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $1000 কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই মন্তব্য করেছেন। শেখ হাসিনা সংসদীয় প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে তা সংসদে সমাধান করা হবে। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুতই ফিরতে হবে, কেননা বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে গেছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে, অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটের বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার হার্টে 4টি বাইপাস করা হয়েছে। এসব তথ্য জানান হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির। রাজধানীর ইউনাইটেড হসপিটালে ব্রিফিংয়ে বলা হয়, আগামী 7 দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন জামায়াত আমির। 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। আল্লাহ তাআলা যে দোয়া যে কবুল করেছেন, এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তাআলা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস জানায় 5 তলার একটি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2 বছর আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন তারা। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় বেলা 12টায় নিয়ন্ত্রণে আসে সুন্দরবন সুপার মার্কেটের আগুন। একটি দোকানের মালামাল পুরোপুরি পুড়ে গেলেও ঘটেনি হতাহতের ঘটনা। আগুন লাগার যথাযথ কারণ সম্পর্কে এখনো জানতে পারেনি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা। এ সময় অল্প কিছু কর্মচারী ছিল ভবনের ভেতরেই। আমরা যখন বাইরে বেরোলাম গোডাউন থেকে, দেখলাম যে ধোঁয়া বেরিয়ে আসতেছে।
তখন দেখলাম যে 5 তলা থেকে ধোঁয়াগুলো বেরিয়েছে। মানে আশেপাশে দোকানগুলোতে আগুন বেশি একটা ছড়ায় না, 2টা দোকান আগুন ছড়াইছে, তো ধোঁয়া ছড়াইছে অনেক বেশি পরিমাণে। মার্কেটে যখন প্রবেশ করি কিছুক্ষণ পরেই শুনতে পাই 5 তলায় আগুন লেগেছে। হঠাৎ করে কি করে হলো বা কোনো কিছু ওইভাবে আঁচ করতে পারিনি আমরা। এর আগে সকাল 9:30টায় আগুনের খবর পেয়ে দ্রুতই গুলিস্তানের এই মার্কেটে আসে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। 2টি স্টেশনের 80 জন ফায়ার কর্মীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে 2 বছর আগেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনটিকে অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুন লাগার পরেই উৎসুক মানুষের ভিড়ে ব্যাপক যানজট শুরু হয় আশেপাশের সড়কে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে স্বাভাবিক করে যান চলাচল। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। এখনই সময় একটি মেধাবী জাতি তৈরির। এতে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সকালে ঢাকা কলেজে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সভায় তিনি বলেন, সময় এসেছে তরুণদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার। জানান, শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপকাঠিতে নিজেদের প্রস্তুতিতে কাজ করছে সরকার। শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতেও অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। আমাদের জানা প্রয়োজন অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে মানে শিক্ষার অবস্থানটা কি, যার ফলে আন্তর্জাতিক যে টিমস বলে একটা এবং লানা দুটো উদ্যোগ রয়েছে, যেখানে অনেকগুলো দেশ এই উদ্যোগগুলোর সঙ্গে সম্পৃক্ত। সেখানে আমরা নিজেদেরকে নীতিগতভাবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যাতে আমরা বুঝতে পারি আমাদের সমস্যাগুলো কোথায়, এবং থার্ড পার্টি এই ধরনের একটা অডিট হওয়া দরকার। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। দিনগুলোতে যখন বিভিন্ন বাহিনী নির্বিচারগুলি চলছিল, তখন ছাত্র জনতার পাশে দাঁড়ান সাবেক সেনা কর্মকর্তারা। রাজপথে উচ্চ কণ্ঠে স্লোগান তুলে তারা বলছিলেন, জনগণের উপর আর গুলি নয়। তবে এই জন্য তাদের উপর দিয়ে গেছে অনেক ঝড়। হিরণ খানের রিপোর্ট। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে পুলিশ, র্যাব, বিজিবিও যখন হিমশিম খেয়ে যায়, তখন গদি বাঁচাতে মরিয়া শেখ হাসিনা। 19 জুলাই মধ্যরাতে কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী। রাজধানীর কয়েক জায়গায় ছাত্র জনতার উপর দেশপ্রেমিক বাহিনীর গুলি চালানোর ঘটনায় মানুষের মাঝে দেখা দেয় ক্ষোভ আর হতাশা। দেশের সামগ্রিক পরিস্থিতি চরম সংকটময় হয়ে উঠতে থাকলে ঢাল হয়ে রাজপথে নামেন সাবেক সেনা কর্মকর্তারা। বিক্ষোভ করেন রাজধানী রাও ক্লাব, মহাখালী ও মিরপুর ডিওসি সহ বিভিন্ন এলাকায়। একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। একটা চেয়ারের জন্য এত রক্ত ঝরে। জনগণের উপর আর গুলি না করার আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি। সে সময়ের স্মৃতিচারণ করলেন তাদেরই কয়েকজন। স্বৈরাচারের যে এরকম একটা নৃশংস চেহারা হতে পারে, এটাতে আমরা অত্যন্ত সবাই ব্যথিত। কোনোভাবেই শেখ হাসিনাকে আর পার পাইতে দেওয়া যাবে না। বাট অ্যাজ উই আর রিটায়ার্ড, আমাদের কোনো লিমিটেশন নাই। ওইটা চিন্তা করি না যে আমাদেরকে কেউ গুলি করবে না, আমাদেরকে গুলি করতে পারে, এটা চিন্তা করেই কিন্তু আমরা গেছি। তারা জানান, সাবেক সেনা কর্মকর্তা হয়েও সে সময় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলাটা সহজ ছিল না, বরং সইতে হয়েছে অনেক ঝড়ঝাপটা। 4 তারিখ রাত্রেবেলা সাম সিনিয়র অফিসার, আই উইল নট নেম হিম, আমাকে টেলিফোন করছে। আমাকে বলে, স্যার আপনি এটা যে দিছেন, এটা কি আপনি জানেন এটার ইমপ্লিকেশন? আমাকে কিছু জানার নাই, আমরা এটা যাচ্ছি কালকে। বলে, স্যার রাও, আমি কোথায় জানাবো? স্যার রাওয়ার সামনে। একবার রাও তো বন্ধ থাকবে। আমাকে রাও বন্ধ থাকলে রাওয়ার সামনে রাস্তায় করবো। আমাকে কিছুদিন গোয়েন্দা সংস্থা ফলো করেছে, ওর 4-5 দিন, এবং এক পর্যায়ে তারা আমাকে তাদের ওখানে দাওয়াত দিয়ে নিয়ে কিভাবে বক্তৃতা দিতে হবে, রাজনৈতিক বক্তব্য, সেটা শেখানোর চেষ্টা করেছে। তবে গত 1 বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের যে ফারাক,
তা পীড়া দেয় তাদের। উপদেষ্টা পরিষদটা অন্যরকম হতে পারত, যেভাবে শপথ নিল সেই শপথটা অন্যরকম হতে পারত। এখানে বিপ্লবের অনেক বিচ্যুতি ঘটছে। যদি এটা সঠিকভাবে, সঠিক পথে, সঠিক গাইডেন্সে যদি এটা এগুতো, তাহলে আমাদের এর চাইতে হয়তো আমরা আর একটু ভালো থাকতাম। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জনগণের সাপোর্ট, নিরীহ জনগণের সাপোর্ট পাওয়ার পরেও সংস্কার বা কোনো কিছু জাতির যেটা আশা ছিল সেটা করতে পারে নাই। তাহলে আরেকটা সরকার আসতে পারে ভোটের মাধ্যমে, তারা কি আদৌ এই কাজ করতে পারবে কি না, সেটা কিন্তু বড় একটা কোশ্চেন। কিন্তু জুলাইয়ের উত্তাল দিনে সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করবেন না তারা। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার কথা সবসময়ই আমাদের মাথার পিছনে থাকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে চলছে সংবাদ সম্মেলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ঐক্যমত্য কমিশন কথা বলেনি, ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে, যেটি কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই 5ই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয়। এটি সারা দেশের মানুষের দাবি, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলেরই দাবি, যাতে আমরা এই 1 বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি। আর দ্বিতীয়ত, আপনারা জানেন যে আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং 2 বেলা পরীক্ষা রয়েছে, পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে, আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচিটি নিয়ে এসেছে। এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যেহেতু 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে, ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে। কারণ এটা যেহেতু 3রা আগস্ট একটা ঐতিহাসিক দিন, এই দিনই আমাদেরকে এই কর্মসূচিটি করা লাগতেছে। আমরা না হলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম, কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে। তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব যাতে মানুষের ভোগান্তি কম হয়। আমরা প্রশাসনের সাথেও, কর্তৃপক্ষের সাথে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সেইভাবে আমরা কথা বলেছি এই বিষয়ে। আর সার্বিকভাবে আপনাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন, আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা এবং কাভারেজ আমরা কামনা করছি আগামীকালের কর্মসূচিতে। আর যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাদের পুরো মাসব্যাপী কর্মসূচি, আগামীকালের কর্মসূচি এবং সমসাময়িক কোনো। ধন্যবাদ। জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা রাজধানীর বাংলা মোটর থেকে দেখছিলাম সরাসরি। পৃথিবীর ইতিহাসে কোথাও অনির্বাচিতদের সংবিধান পরিবর্তনের নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা লাইনে দাঁড়ানোর ভয়ে ভোট দিতে যায়নি তারাই এখন দেশ পরিচালনা করছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়।
দীর্ঘ ৬ বছর অচলায়তন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার ডাকসু নির্বাচনের আবহ। ফ্যাসিবাদ উত্তর মুক্ত ক্যাম্পাসে এই নির্বাচনে লড়বে কমপক্ষে 5টি প্যানেল, যেখানে থাকছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের ফোরাম। সুষ্ঠু পরিবেশে ভোটের প্রত্যাশা থাকলেও কিছু বিষয়ে আপত্তি আছে কারো কারো। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। 29 বছর পর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ফিরলে নড়েচড়ে ওঠে ক্যাম্পাস। কিছুটা যেন মুক্ত হাওয়া বইতে থাকে বিশ্ববিদ্যালয়ে। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। কিন্তু সে আশা মিয়ে যায় নির্বাচনের দিনই। সর্বত্র একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত করে রাখার আওয়ামী রাজনীতি ডাকসুকেও কুলুষিত করে ফেলে। ফলে নির্বাচন হলেও ডাকসু ব্যর্থ হয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার পরিবেশ তৈরিতে। 5 আগস্টের পর ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ বিভিন্ন অংশের জোরালো দাবির মুখে ঘোষণা করা হয়েছে ডাকসুর নির্বাচনের তারিখ। 9 সেপ্টেম্বরের এই নির্বাচনে যাদের অংশগ্রহণ মোটামুটি নিশ্চিত তারা হলো জুলাই আন্দোলনে গড়ে ওঠা নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, ঢাবি ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতিতে ফেরা ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ। এছাড়াও থাকতে পারে নির্দলীয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। আমাদের সর্বোচ্চ প্রেফারেন্সে থাকবে যাতে জেনারেল স্টুডেন্ট যারা তারা এখানে থাকে। ইভেন যদি কোনো স্টুডেন্টের পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডও থাকে, সেখানে ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ইলেকশনটা করতে পারবে না, তাকে একদমই জেনারেল স্টুডেন্ট হিসেবেই ইলেকশনটা করতে হবে আর কি। রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেক বিষয় আছে, তারাও চেষ্টা করছে, কিন্তু তারা কিছু লিমিটেশন সীমাবদ্ধতা তারা কখনো অতিক্রম করতে পারছেন না। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যারা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা জায়গা থেকে ইলেকশন করা, যারা কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে, তখন আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না, কোনো ধরনের পিছুটান থাকবে না, কিংবা কাউকে সার্ভ করতে হবে না। আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সত্যিকার অর্থে যেন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, এর সুযোগ তৈরি করতে চান সম্ভাব্য এই প্রার্থীরা। ডাকসু নির্বাচনটা আমাদের সকলের জন্য এটা নিঃসন্দেহে আনন্দের, কারণ এখানে একটা ভোটাধিকার প্রয়োগের একটা চর্চার সুযোগ হচ্ছে। আমরা মনে করছি ডাকসুর একটি সুষ্ঠু পরিবেশ যেমন আছে, পাশাপাশি ইতিবাচক এবং প্রতিযোগিতামূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করা সম্ভব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করতে পারবে। এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে, কারণ এই ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশটা ইনশিওর করবে, তারা শিক্ষার্থীদের দাবি দেওয়ার কথাগুলো বলবে। তবে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার আর নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আপত্তি আছে দু একটি পক্ষের। নির্বাচন কমিশনে যারা আছে তার একটা দলের এখানে রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি। আমি যদি আরও ক্লিয়ারলি বলে, এখানে হচ্ছে সাদা দলের। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব সেই যে ডাকসুর যে নির্বাচনের যে প্রক্রিয়া এবং যে তফসিল ঘোষণা করা হয়েছে, যে তারিখগুলো দেওয়া হয়েছে, সেই তারিখ অনুযায়ী যেন সব কিছু সম্পন্ন হয়। এখানে যেন কোনো একটা দলের প্রতি তাদের বিশেষ সাপোর্ট যেন না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসংখ্য সংস্থার প্রস্তাবনা দিয়েছে, তো সেই জায়গাগুলো থেকে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি, কিন্তু আমরা যতটুকু অনুভব করতে পারলাম, ফিল করতে পারলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মানে এক প্রকার আমাদের কোনো কথাকে তারা দাম দিচ্ছে না। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ডাকসু নির্বাচনে যেন নির্বিঘ্নে বেছে নেওয়া যায় পছন্দের প্রতিনিধিদের, যেখানে থাকবে না দখলীয় মানসিকতা আর পেশি শক্তির ব্যবহার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।